আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সরওয়ার উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং, পল্লবী ওমেন ডিগ্রি কলেজ, মিরপুর, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আজকে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে ব্যবস্থাপনা বিভাগের স্টুডেন্টদের জন্য বাজারজাতকরণ ব্যবস্থাপনা এই বিষয় থেকে একটি অধ্যায় ব্র্যান্ড সিদ্ধান্ত বা শক্তিশালী ব্র্যান্ড, এই অধ্যায় থেকে ব্র্যান্ড পৃথকীকরণ কৌশল নিয়ে আলোচনা করব। তোমাদেরকে অনেক আগেই বলে রেখেছিলাম যে বাজারজাতকরণের কয়েকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে যে সমস্ত প্রশ্নের সাথে কৌশল থাকবে, সেই প্রশ্নগুলো সে যে কোনো অধ্যায়েরই হতে পারে, সেই প্রশ্নগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। তাছাড়া যে সমস্ত প্রশ্নের মধ্যে পদ্ধতি, প্রভাব বিস্তারকারী উপাদান, সিদ্ধান্ত, কৌশল তো বললামই, প্রক্রিয়া ইত্যাদি, এই শব্দগুলো যে প্রশ্নে থাকবে, এটা বলা যায় যে সেই প্রশ্নগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে। অনেকটা সাজেশন দেওয়ার মতো, তোমরা খুব সহজেই প্রায় 90% প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থী, সে যাই হোক, সবাইকে শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে আজকের পাঠদান শুরু করছি। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো। আমরা মোটামুটি যা বুঝলাম, মার্কেটিং বাজারজাতকরণ বিষয়টি হচ্ছে আবশ্যিক একটি বিষয়, যা দৈনন্দিন জীবনের সাথে আমাদের জড়িয়ে আছে, অঙ্গাঙ্গিভাবে জড়িত বা ওতপ্রোতভাবে জড়িত। আমরা দেখতে পাই যে আমাদের জীবন ধারণের জন্য প্রায় প্রতিটি জিনিসই আমাদেরকে কিনতে হয়। সেই একটি শিশুর জন্মের পূর্বে থেকে শুরু করে তার বড় হওয়া, এমনকি তার মৃত্যু পরবর্তী একটা মানুষ, তার জন্য জীবনের অনেক কিছুই ক্রয় করতে হয়। সে হয় ক্রয় করবে, অথবা তার হয়ে তার পরিবারের কেউ না কেউ ক্রয় করে দেবে। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম বা একটা জিনিস জানতে পারলাম যে আমাদেরকে বেঁচে থাকতে হলে সভ্য সমাজে, এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আমাদেরকে ক্রয় করতেই হবে। সেই ক্রয়ের মধ্যে ভোগ্যপণ্য, চাল, ডাল, তেল, নুন, এই থেকে শুরু করে বাসস্থানের জন্য ঘর, বাড়ি, জমি, ঠিক না? আমাদের প্রতিটি জিনিসই কিনতে হবে, কোনো জিনিস ফ্রি নয়। তো এটাই আমি বলতে একদিকে খুব খারাপ লাগে, সভ্যতার একটি অত্যন্ত নির্মম, নিষ্ঠুর একটি পরিহাস, যে মানুষ শ্রেষ্ঠ জীব, কিন্তু তাকে একটা অদৃশ্য শৃঙ্খলের মধ্যে তার সারাটি জীবন কাটাতে হয়। অর্থাৎ তাকে কোনো না কোনোভাবে একটা বন্দি জীবন, অর্থাৎ সে যদি আয় না করে, সে তার জীবনযাপনের জন্য কোনো কিছু ক্রয় করে এবং সেগুলি সে ক্রয় করতে পারবে না, এবং তার জীবনযাপনটা হবে অত্যন্ত নির্মম। সে যাই হোক, আমরা নিশ্চয়ই এই সামাজিক যে জীবনযাপন প্রণালী, অর্থাৎ মানবিক জীবনযাপন প্রণালী, সামাজিক বটে কিন্তু মানবিক নই, ঠিক না? সম্ভবত আমরা মানবিক নই। তা না হলে আমাদেরকে যে কিছু মানুষ খুব বেশি ক্রয় করবে, খুব জাঁকজমকপূর্ণভাবে জীবনযাপন করবে, আর বলা যায় বেশিরভাগ মানুষই প্রায় সাদামাটা জীবনযাপন করবে। এটা একটা পুঁজিবাদী সমাজতন্ত্র, পুঁজিবাদী সমাজ ব্যবস্থারই একটি, অর্থাৎ ক্যাপিটালিজমের, অর্থাৎ যেখানে বাজারজাতকরণ পদ্ধতিটা অত্যন্ত সফল, সেই সমাজ ব্যবস্থায় আমরা লক্ষ্য করি, বা ভোগবাদী সমাজ ব্যবস্থা, যে একটি প্রতিষ্ঠানকে চেষ্টা চালাতে হয় এবং সেই দেশের অবস্থানকারী যত নাগরিক, তাকে সারা জীবন চেষ্টা চালিয়ে যেতে হয় ক্রয় করার জন্য। সে যাই হোক, আমি এই ক্রয় করার জন্য পণ্য সেবা ক্রয় করার কারণটা বলার কারণ হচ্ছে একটাই কারণ, তা হচ্ছে যে মানুষ, তাকে বাঁচতে হলে কিনতে হবে।
এটাই হচ্ছে আমার যে আমি যতটুকু বুঝতে পারলাম বাজারজাতকরণের আহ, দৃষ্টিকোণ থেকে সেটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। সুতরাং তোমার জীবন যাপনের জন্য তুমি এখনই সিদ্ধান্ত নিয়ে নাও বা তুমি নিশ্চিত থাকো যে তোমাকেও ক্রয় করতে হবে, সেজন্য তোমাকে আয় করতে হবে। সেই আয় করাটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ তুমি তোমার দক্ষতা দিয়ে আয় করবে এবং সেই কারণে যেহেতু তোমাকে ব্যয় করতে হবে জীবনযাপনের জন্য। আমি তো এটা গেল একটা ভূমিকার একটা বিষয়, যেটা তোমাদের এত বিস্তারিত ভূমিকার দরকার নেই। তো মূলত প্রশ্নটা ছিল ব্র্যান্ড পৃথকীকরণ কৌশল। দেখো, প্রতিটা প্রতিষ্ঠানও খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য। এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা দীর্ঘদিন এই বাজারে, এই বিশ্বে সুনামের সাথে ব্যবসা বা বাজারজাতকরণ করে আসছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি কিছু কিছু প্রতিষ্ঠান অত্যন্ত সফল, তাদের পরিচিতি শতবর্ষের উপরে। আমরা এক কথায় বলে দিতে পারি কিছু কিছু পণ্যের মধ্যে, যেমন ধরো সিঙ্গার সেলাই মেশিন, প্রায় 150 বছরের পুরনো। টয়োটা, সেটাও প্রায় প্রায় শতবর্ষের কাছাকাছি। এরকম কিছু পণ্য, কোকাকোলা, এরা সারা বিশ্বে দাপটের সাথে তাদের পণ্য বাজারজাতকরণ করছে। তার একমাত্র কারণ হচ্ছে তাদের ব্র্যান্ড এবং তাদের ব্র্যান্ড ইমেজের যে কৌশল, সেই কৌশলগত কারণে। অর্থাৎ এমন কিছু তারা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে যা ক্রেতাদের মনে স্থায়ী একটা অবস্থান, যেটাকে বলা যায় পণ্য সম্পর্কে একটা অবস্থান গ্রহণ করে। অনেকেই অবস্থান গ্রহণ বলতে দোকানের একটা ভালো জায়গায় অবস্থান গ্রহণ করাকে বুঝি আমি মার্কেটিংয়ের দৃষ্টিকোণ থেকে সেটা বলবো না। অবস্থান গ্রহণ হচ্ছে ক্রেতার মনে সেই পণ্য সম্পর্কে কী ধারণা, সেটাই হচ্ছে অবস্থান গ্রহণ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্র্যান্ড যদি বিখ্যাত করতে হয় তাকে কতগুলি কৌশল গ্রহণ করতে হয়। সেটা বিশেষ করে পৃথকীকরণ কৌশল, আলাদা করার। অর্থাৎ একটি পণ্য যে ধরনের পণ্য উৎপাদন করছে, সেই একই ধরনের পণ্য যখন অন্যান্য প্রতিযোগী যারা আছে তৈরি করছে, তাদের তুলনায় আলাদা হবে। আমরা লক্ষ্য করি, যদি উদাহরণ দিই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে যে মুঠোফোনের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে অ্যাপলের আইফোনের যে মান তার সিম্ফনির মান কিন্তু এক নয়, ঠিক না? যেহেতু তার ফিচারগুলো আলাদা, তার বৈশিষ্ট্যগুলো আলাদা, তার সুবিধাগুলো আলাদা, এবং সে কারণে মূল্যও বেশি। এই যে মূল্যটা বেশি দিতে রাজি থাকে, কারণ হচ্ছে পণ্যটি আলাদা। এবং এর জন্য কতগুলি কৌশল এই উৎপাদনকারী বা বিপণনকারী প্রতিষ্ঠানগুলো নিয়ে থাকে। আমি সেই পৃথকীকরণ কৌশলগুলো নিয়ে কিছুটা আলোচনা করব। তোমরা নিশ্চয়ই এই বিষয়টি গুরুত্ব দিয়ে পড়বে বা শুনবে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই যে বিষয়টি লক্ষ্য করি পৃথকীকরণ কৌশলের যে প্রথম কৌশল হিসাবে আমরা 1 নম্বর পয়েন্টে বলতে পারি পৃথকীকরণের উপায়। এখন পৃথকীকরণের উপায় হচ্ছে কি, পণ্য বা সেবা অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানের তুলনায় কিভাবে পৃথক করতে পারে। আমরা প্রথমেই দেখতে পারি লক্ষ্য করো, হচ্ছে কর্মী পৃথকীকরণ। প্রিয় শিক্ষার্থী, আমরা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো অত্যন্ত সফল, অত্যন্ত সুনাম অর্জন করেছে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলির কর্মচারী বা কর্মীদের দেখলেই বুঝতে পারি বা তাদের কথা জানতেও পারি যে তারা অন্যান্য প্রতিষ্ঠান, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো তত বিখ্যাত নয়, তাদের কর্মীদের তুলনায় আলাদা। আমরা যদি গুগলের কর্মীদের কথা বলি, আমরা যদি মাইক্রোসফটের কর্মীদের কথা বলি, তোমরা দেখবা যে এই কর্মীগুলো অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় একেবারেই আলাদা। এদের মেধা, এদের দক্ষতা, ঠিক না, আলাদা। তোমরা গুগলে সার্চ দিলে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের যে কাজের ধরন তোমরা ইচ্ছে করলে দেখতে পারো, ইউটিউবেও দেখতে পারো। সত্যি এই সামাজিক মাধ্যমগুলো, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, যদি প্রতিষ্ঠানগুলো ওইভাবে নিজেদেরকে প্রকাশ করে তাদের প্রতিষ্ঠান কিভাবে তার কর্মীরা সহযোগিতা করে। প্রিয় শিক্ষার্থী,
তাহলে প্রথম যে কৌশলটা হচ্ছে পৃথকীকরণ, কর্মী পৃথকীকরণ। আমরা অনেক ফাস্টফুডের দোকান চিনি, আর ম্যাকডোনাল্ডসের কর্মীদের যে তারা কিভাবে সেবা দান করে ক্রেতাদের জন্য, বার্গার অর্ডার যদি কেউ দিয়ে থাকে, সেই কর্মীরা অত্যন্ত দ্রুততার সাথে যারা ক্রেতা তাদের টেবিলে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যায়। সে কারণে তোমরা লক্ষ্য করবে ম্যাকডোনাল্ডসের যে প্রতিষ্ঠান, সেই ম্যাকডোনাল্ডসের কোম্পানি সহজেই পৃথিবীর সমস্ত জায়গায় কিন্তু তাদের প্রতিষ্ঠানের লেআউট করতে পারে বা প্রতিষ্ঠানের শাখা ওপেন করতে পারে। কিন্তু দেখো, ভারতের কয়েকটি শহরে ম্যাকডোনাল্ডস ঠিকই অনুমতি দিয়েছে, কিন্তু বাংলাদেশের এখনো কিন্তু ম্যাকডোনাল্ডসের অনুমতি আমরা আমাদের অনেক উদ্যোক্তা চেষ্টা করেছিল, আমি যতটুকু জানি, কিন্তু তারা পায়নি। নিশ্চয়ই আমরা সেই ধরনের ক্রাইটেরিয়াগুলো বা ম্যাকডোনাল্ডস কী ধরনের কর্মী চায়, কী ধরনের পরিবেশ চায়, কী ধরনের অবকাঠামো চায়, বা কি সুবিধাদি ইত্যাদি ইত্যাদি, আমরা হয়তো সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারছি না, বা আমাদের কর্মীগুলো ওই স্ট্যান্ডার্ডের নয় হয়তো, আমরা জানি না, নিশ্চয়ই ভবিষ্যতে জানতে পারবো। কিন্তু অন্যদিকে আরেকটি তত বিখ্যাত নয় কিন্তু বিখ্যাত কেএফসি, কেনটাকি ফ্রাইড চিকেন, তারা ঠিকই তাদের ব্যবসার সফলতা ধরে রাখার জন্য সারা বিশ্বে যে কোনো দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে তাদের শাখা উদ্বোধন করেছে বা শাখা খুলেছে। তো এই হচ্ছে বলার বিষয় যে কর্মী পৃথকীকরণের ক্ষেত্রে। এরপরে আমি যে পয়েন্টে আলোচনা করব সেটি হচ্ছে প্রণালী, বন্টন প্রণালী পৃথকীকরণ। আমরা অনেক বিখ্যাত প্রতিষ্ঠান জানি যে চ্যানেল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অনেক উন্নত একটা পদক্ষেপের দিকে এগিয়ে আসছে। আমরা লক্ষ্য করি যে একসময় শুধু উৎপাদন করলেই চলতো 50-এর দশকে, 60-এর দশকে, পাইকাররা সেগুলি তাদের দায়িত্ব নিত বন্টনের জন্য। কিন্তু এখন অনেক প্রতিষ্ঠান তারা নিজের উদ্যোগে বন্টন ব্যবস্থার সাথে নিজেদের প্রতিষ্ঠান, নিজেদের পরিবহন, নিজেদের কর্মী নিয়োজিত করছে, এবং সেই কর্মী এবং পরিবহন ব্যবস্থা এতটাই উন্নত যে ক্রেতা যে কোনো সময় যে পণ্যের জন্য, সেই প্রতিষ্ঠানের পণ্য যে সময় পেতে চায় তার দরজার সামনে, সেই সময় তারা পৌঁছে দেয়, সে একেবারে ডোর টু ডোর। তো ওইটাই হচ্ছে বন্টন প্রণালী পৃথকীকরণের মাধ্যমে। অর্থাৎ প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো অনেক সময় এই বিষয়গুলো অনুসরণ করে। আমরা এই কোভিড-19 সিচুয়েশনে লক্ষ্য করি যে এই ব্যবস্থাটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। যেহেতু বেশিরভাগ প্রতিষ্ঠান বন্ধ ছিল কোভিডের কারণে, আমরা তখন লক্ষ্য করলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো তার সেবা দিয়েছিল, তারা ডোর টু ডোর মার্কেটিং, একেবারে যেহেতু ক্রেতারা বেরোতে পারবে না, তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, এবং তাদের ব্যবসা সফলতার সাথে তারা ব্যবসা করেছিল এবং ক্রেতারাও সন্তুষ্টি লাভ করেছিল। একটি উদাহরণ না দিলেও নয়, সেটি হচ্ছে Amazon.com-এর যে ব্যবসা, বিশেষ করে গত 1 বছরে বিশ্বের তাবৎ কোম্পানিগুলো যে লস করেছিল, যে ধরনের লস, কিন্তু ঠিক তার উল্টোটাই করলো এই Amazon.com বা ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠানগুলো, তারা অনেক বেশি প্রফিট করলো। বাংলাদেশের ঠিক তেমনি অনেক প্রতিষ্ঠানগুলো এই বন্টন ব্যবস্থা উন্নতিকরণের মাধ্যমে, অর্থাৎ ক্রেতার হাতে পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের আয়টা বেড়েছিল, যারা ইন্টারনেট ভিত্তিক, অর্থাৎ যে সমস্ত অ্যাপসের ব্যবহারের মাধ্যমে যারা বাজারজাতকরণ কার্যক্রম চালিয়েছিল। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতেই পারছো যে বন্টন প্রণালীর পার্থক্যের মাধ্যমে, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের তুলনায় অন্য প্রতিষ্ঠান, যেমন ধরো আমি ইচ্ছা করলে কিন্তু অনেক পণ্য আমি ইচ্ছা করলেই আমার দরজার গোড়ায় পাবো না। যেমন ধরো গাড়ি, ইচ্ছা করলে বিক্রেতা কিন্তু আমার বাড়ির সামনে দিয়ে যাবে না, তোমাকে যেতে হবে, কিনতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো হয়তো এখন সেগুলোও সম্ভব হচ্ছে, যদি ক্রেতা সেইভাবে নিশ্চিত থাকে, ব্র্যান্ডের প্রতি আস্থাশীল থাকে, সেই ক্ষেত্রে হয়তো সম্ভব। এরপরে যে পৃথকীকরণ সেটি হচ্ছে ইমেজ ডিফারেন্সিয়েশন, ভাবমূর্তি পৃথকীকরণ। আমরা লক্ষ্য করি বিভিন্ন প্রতিষ্ঠান এর ইমেজ একরকম পায়, ঠিক না? এই যে সুনাম, যে কথাটা বলি, সুনাম আসলে ব্র্যান্ডের যে বিষয়টা, একটা সুনামের সাথে, সেই সুনামটা হচ্ছে এক ধরনের সম্পদ, অর্থাৎ তার ইমেজটা এত বেশি পজিটিভ ক্রেতাদের কাছে, সেজন্য সে প্রতিষ্ঠানও চেষ্টা করে যে ক্রেতাদেরকে যে কোনোভাবেই হোক সন্তুষ্টি বিধানের, সর্বোচ্চ সন্তুষ্টি বিধানের মাধ্যমে পণ্য বা সেবা দিয়ে তার লক্ষ্য অর্জন করা। তাহলে ইমেজ বা ভাবমূর্তি পৃথকীকরণ আলাদা, এটা আমরা বলতেই পারি, ঠিক না? আমাদের দেশে এখন মোটামুটি বলা যায় ওয়ালটনের ভাবমূর্তি
ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান হিসাবে তাদের ভাবনা অনেক পজিটিভ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ইচ্ছে করলে ইমেজ পরিবর্তনের মাধ্যমে ইমেজ বা ভাবমূর্তি ডেভেলপ করে, অর্থাৎ একটি প্রতিষ্ঠান তার কমিটমেন্টের মাধ্যমে ওয়ারেন্টি, গ্যারান্টি ইত্যাদি বিষয়গুলো একেবারে পরিপূর্ণভাবে পালনের মাধ্যমে ইচ্ছে করলে প্রতিষ্ঠানগুলো তার ভাবমূর্তি পরিবর্তন করতে পারে, অর্থাৎ পজিটিভ ভাবমূর্তিতে রূপান্তর করতে পারে। এবং সেটা হচ্ছে, এটাই একটা আলাদা একটা কৌশল, ব্র্যান্ড কৌশল। আমরা অনেক প্রতিষ্ঠানকে দেখি পণ্য বিক্রয়ের পর ক্রেতাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করে না। আমরা বিশেষ করে যে সমস্ত ক্রেতারা অনেক টাকা পয়সা খরচ করে মেডিকেলের সেবাগুলো নেয়, দেখা যাচ্ছে যে মেডিকেলের, বিশেষ করে মেডিকেল সেবা যে সমস্ত প্রফেসররা, বিশেষ করে যারা অত্যন্ত তারা ব্যস্ত থাকেন, আমরা তাদের শ্রদ্ধা রেখেই বলছি, তার প্রতি সম্মান রেখি, কিন্তু তারা কখনো তার পেশেন্টকে কোনোদিন ফোন করেছে নিজের উদ্যোগে, এটি আমার কাছে জানা নেই, যদি তোমরা জেনে থাকো আমাকে জানাবে। কিন্তু সেই ডাক্তারকে কিন্তু একজন পেশেন্ট অনেক টাকা দিয়েছে, তার যদিও বিনিময়টা নিশ্চয়ই তার তার প্রাপ্য, কিন্তু এই যে আফটার সেল সার্ভিস, এটা সেল সার্ভিস বলবো এই কারণেই যে বিনিময় তো একটা চিকিৎসা, একটা ব্যয় হয়েছে, সেখানে একটা চুক্তি হয়েছে এবং সেখানে টাকা পয়সা লেনদেন আছে। সুতরাং একজন চিকিৎসকের উচিত তার পেশেন্টটা কেমন আছে, সে না পারুক, তার অধীনস্থ কর্মচারীরা ইচ্ছে করলে খবর নিতে পারে এবং সে কী ধরনের ওষুধ খাচ্ছে, তার অবস্থাটা বর্তমান অবস্থা কী, এটি ইচ্ছে করলেই সে করতে পারে। একেবারে যে করা সম্ভব না তা কিন্তু নয়। তবে এই বিষয়টা আমাদের দেশে যেহেতু ডাক্তারের সংখ্যা কম, সেজন্য আমরা ভুক্তভোগী। গেল এটা চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা বাজারজাতকরণের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে এই আমার মন্তব্য, তোমরা তোমাদের মতো করে লিখবে। কিন্তু আমরা লক্ষ্য করছি ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে বিক্রেতা, অর্থাৎ পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান অত্যন্ত সচেতন। সে চায় না একটা ক্রেতা কোনোভাবেই অসন্তুষ্ট হোক। এখন আমরা লক্ষ্য করি অনেক ইলেকট্রনিক্সের বিক্রেতা প্রতিষ্ঠান, ইলেকট্রিক পণ্য বা ইলেকট্রনিক্স পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান অনেক দিনের ওয়ারেন্টি দিয়ে থাকে, গ্যারান্টি দিয়ে থাকে। সুতরাং এটি একটি ভাবমূর্তির বিষয়। এরপরে পৃথকীকরণ হতে পারে, ব্র্যান্ড পৃথকীকরণ কৌশল হতে পারে সেবা পৃথকীকরণ, অর্থাৎ সার্ভিসটা কেমন হবে। এই কথাটা আসলে ভাবমূর্তির সাথে অনেকটা জড়িয়ে যায়। সেবা বলতে যেটা বোঝানো হয়, কোম্পানি পণ্য বিক্রির সাথে সাথে তার সম্পর্ক চুকিয়ে ফেলে না। হ্যাঁ, পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানগুলো চেষ্টা করে তার সাথে, তার ক্রেতার সাথে আজীবন সম্পর্ক রাখতে। এই যে আমরা একটা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে লক্ষ্য করি, আমরা দীর্ঘ সম্পর্কে বিশ্বাসী। সম্ভবত বাংলাদেশের কোনো একটি মুঠোফোন কোম্পানির একটি বিজ্ঞাপনের স্লোগানটাই এটা, সম্পর্কের বিশ্বাসী। কোন কোম্পানির তোমরা আমাকে জানাবে। অর্থাৎ সম্পর্ক বলতে যে আত্মীয়তার সম্পর্ক তা কিন্তু নয়। এখানে সম্পর্ক হচ্ছে ক্রেতা বিক্রেতার সম্পর্ক। সম্পর্কটা হচ্ছে অত্যন্ত ভালো, যে ক্রেতা যদি ফোন করে, নিশ্চয়ই ক্রেতা যদি যোগাযোগ করে, সেই ক্ষেত্রে ক্রেতাকে অবশ্যই উত্তর বা পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য সেই প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে। এটি হচ্ছে পৃথকীকরণ। সেটা ইলেকট্রনিক্সের পণ্যের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি দেখতে পাই, যদি সেই কাগজপত্র ঠিক থাকে, ওয়ারেন্টির কাগজ, গ্যারান্টির কাগজ, চালানের কাগজ ইত্যাদি ইত্যাদি। তো সেবা পৃথকীকরণের আরও একটি উদাহরণ দেওয়া যেতে পারে এইভাবে, যেমন আমাদের ফুড পান্ডা, বিশেষ করে ইন্টারনেট ভিত্তিক যে খাদ্য বিপণনের সাথে জড়িত ফুড পান্ডা, এরা বলছে যে আমি কোনো একটা অর্ডার দেওয়ার পরে সর্বোচ্চ 1 ঘন্টা ওয়েট করতে হবে। আমি জানি না তোমরা যদি এর কমে পেয়ে থাকো, যদি এলাকা ভিত্তিক কাছাকাছি হয়, আধা ঘন্টার মধ্যে, 30 মিনিটের মধ্যে কোনো একটি খাবার, পিজা খেতে চাও, তাহলে পিজাটা গরম থাকতে থাকতে, অর্থাৎ সেই সেবাটাও তার থাকতে হবে। এবং আমার খাবার ইচ্ছাটা আধা ঘন্টার মধ্যে হয়তো উবে যেতে পারে, চলে যেতে পারে, কিন্তু সেটা যদি আধা ঘন্টার মধ্যেই চলে আসে, সেটা হবে বেস্ট। যদি 15 মিনিটে আসে, সে সবচেয়ে ভালো, যদি তার কর্মীটা ওরকম এবং তার যে ডিস্ট্রিবিউশন কেন্দ্রগুলো যদি প্রত্যেক এলাকায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেবা দিয়ে সে আলাদা হতে পারে অন্য প্রতিষ্ঠানের তুলনায়। অর্থাৎ বলতে চাচ্ছি যে আমি যে পণ্যটা চাই সেটা আমার কাঙ্ক্ষিত সময়ের মধ্যে বা কাঙ্ক্ষিত দামের মধ্যে, বা আমি সেবা, অর্থাৎ পণ্যটা যদি নষ্ট হয়ে যায় ফেরত দিবে কিনা, এই ধরনের সার্ভিসগুলো ঠিক করে দেওয়া, এই সেবাগুলো দিয়ে অন্য প্রতিষ্ঠানের তুলনায় আলাদা হতে পারে এবং এই আলাদা হওয়াটাই একটা কৌশল, অর্থাৎ সেবা পৃথকীকরণ। প্রিয় শিক্ষার্থী,
তাহলে আমরা ব্র্যান্ড পৃথকীকরণের মধ্যে 1 নম্বর পয়েন্টের প্রায় 4টা পয়েন্ট আমরা আলোচনা করলাম, 5টা পয়েন্ট। সেটি হচ্ছে কর্মী পৃথকীকরণ, বন্টন প্রণালী পৃথকীকরণ, ভাবমূর্তি পৃথকীকরণ, সেবা পৃথকীকরণ। আসলে 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। এখন যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 2 নম্বর যে পৃথকীকরণ মেইন পয়েন্টের, সেটা হচ্ছে আবেগীয় ব্র্যান্ডিং, অর্থাৎ ইমোশনাল ব্র্যান্ডিং। ইমোশনাল ব্র্যান্ডিংটা একটু সাইকোলজিক্যাল। ইমোশনাল ব্র্যান্ডিং, প্রিয় শিক্ষার্থী, আবেগীয় ব্র্যান্ডিংটা হচ্ছে, সেটি মনে করে অনেক সময় আমরা লক্ষ্য করি যে ক্রেতা অনেক সময় আবেগের বশবর্তী হয়ে পণ্য বা সেবা ক্রয় করে থাকে। আসলে অনেক সময় ইনস্ট্যান্ট যখন বিক্রেতা যখন অত্যন্ত সফলতার সাথে ক্রেতাকে কনভিন্স করতে পারে, উদ্দীপ্ত করতে পারে, প্ররোচিত করতে পারে পণ্য ক্রয়ে, উদ্বুদ্ধ করে, সেটাই আসলে বলা যায় যে আবেগের একটি ব্যাপার। সেটি একটি শক্তিশালী ব্র্যান্ড কৌশল। অর্থাৎ এই যে যে ক্রেতাকে আবেগ দ্বারা, অর্থাৎ ক্রেতাকে ইমোশনালি, আমি ব্ল্যাকমেইল শব্দটা বলবো না, অর্থাৎ ক্রেতাকে সম্মোহিত করা, কথাটা আমার কাছে অধিক যুক্তিযুক্ত। ব্ল্যাকমেইলটা তো নেগেটিভ কথা, ঠিক না? আমরা অনেক ক্রেতাই আবেগের বশবর্তী হয়ে অনেক সময়, যদিও আমার পণ্যটি খুব একটা কাজে লাগছে না, কিন্তু আবেগের বশবর্তী হয়ে আমরা এমন অনেক বিজ্ঞাপন দেখি, সেই আবেগের বশবর্তী, অর্থাৎ বিজ্ঞাপনটা আমাকে এতটাই টাচ করেছে, আমার মনে ছুঁয়ে গেল মনটাকে, আমার ভাবনাকে, তখন আমরা সেই প্রতিষ্ঠানের প্রতি অনুগত হয়ে যাই। যেমন একটি বিজ্ঞাপনের কথা এখন মনে পড়ছে, যে একটি শিশু তার মাকে সেবা করছে। তার মার হয়তো কোনো এক কারণে দুর্ঘটনায় হাতটা কেটে যায়। শিশুটি একটি বিখ্যাত ব্র্যান্ডের সেই পণ্যটি দিয়ে তার মাকে সেবা শুশ্রূষা করছে। অর্থাৎ শিশুটি যে এই পণ্য সম্পর্কে জানে এবং তার মাকে সেবা করতে হবে এই পণ্যটি দিয়ে, সেটি একটা আবেগীয় বিষয়। অর্থাৎ এইভাবে আবেগকে আমরা ব্যবহার করতে পারি এবং সেই আবেগ দিয়ে অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠান তুলনায় আলাদা করতে পারি। আমরা ইদানিং আমরা লক্ষ্য করি যে পবিত্র রমজান মাসে সামনে আসছে, তখন এই রমজানকে কেন্দ্র করে অনেক প্রতিষ্ঠান আমাদের ধর্মীয় অনুভূতিকে অনেকটা কাজে লাগিয়ে তাদের বিজ্ঞাপনগুলো তৈরি করবে এবং সেই প্রতিষ্ঠানের পণ্য বা সেবাগুলো বাজারজাতকরণের চেষ্টা করবে, এবং সেটি অত্যন্ত অর্থপূর্ণ হতে হবে এবং সেটি ক্রেতাদেরকে যদি আকৃষ্ট করতে পারে, নিশ্চয়ই সেই প্রতিষ্ঠানগুলো সফলতার মুখ দেখবে। আমরা লক্ষ্য করি কতগুলো আবেগের বিষয়গুলো আমরা লক্ষ্য করি, সেই বিষয়গুলো কেন অন্যান্য প্রতিষ্ঠান থেকে আলাদা হবে? আমরা লক্ষ্য করি যে আবেগের 3টি বিষয়। মানুষ আসলে শক্তিশালী কর্পোরেট সংস্কৃতিতে বিশ্বাসী। আমরা লক্ষ্য করি 3টি বৈশিষ্ট্য আবেগের ক্ষেত্রে: স্বতন্ত্র যোগাযোগ দর্শন এবং আবেগীয় আকর্ষণ। আমরা আবেগের কথা বলতে যেয়ে আসলে আবেগটাকে বেশি বলছি, কিন্তু কর্পোরেট বিশেষ করে যে প্রতিষ্ঠানগুলোর যে কালচারগুলো থাকে, মানুষের মন এবং আবেগ নিয়ে যারা চর্চা করে, বিশেষ করে তার কাস্টমারকে, তার ক্রেতাদেরকে স্থায়ীভাবে তাদের পণ্য ক্রয়ে পরিচিত করার জন্য, সেগুলো আসলে শক্তিশালী কর্পোরেট সংস্কৃতির মধ্যেই পড়ে। এছাড়া আমরা কতগুলো জিনিস এই আবেগকে ব্যবহার করতে পারি, সেটি পণ্য বিপণনের ক্ষেত্রে রহস্য, মিস্ট্রি। যেমন পণ্যটা আমি না কেনা পর্যন্ত হয়তো আমি মনে খটকা লেগেই যাবে, সেই জন্য রহস্যটা প্রতিষ্ঠান রেখেই দেবে। সেই রহস্য হতে পারে, তারপরে আভিজাত্যের ব্যাপারটি হতে পারে, বা ভোগ বিলাসের হতে পারে, বা ইন্টিমেসির ব্যাপারটি হতে পারে। এরকম অনেকগুলো বিষয় সেই আবেগের সাথে জড়িত থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, মোটামুটি এই কৌশলগুলো মোটামুটি বলা যায় যে আসলে ক্রেতাদেরকে শক্তিশালী ব্র্যান্ড পৃথকীকরণ কৌশল হিসেবে কাজে লাগতে পারে। আর প্রিয়
শিক্ষার্থী, আমরা আরো কতগুলো বিষয় আমরা দেখতে পারি যে ব্র্যান্ড সম্পর্কে অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে আলাদা করা। সেটি হচ্ছে পণ্য সম্পর্কে, এগুলি ছোটোখাটো, এগুলির অত বিস্তারিত না দিলেও নয়, নম্বরের উপর ভিত্তি করে তোমরা ইচ্ছা করলে সেই নম্বরটা যদি বেশি থাকে সেই ছোটো ছোটো যে বাড়তি যে পয়েন্টগুলো আছে, যেমন ব্র্যান্ড সাংবাদিকতা, সাংস্কৃতিক ব্র্যান্ড, বা বিখ্যাত ব্যক্তিত্বের ব্যবহারের মাধ্যমে, যেমন বিখ্যাত নায়ক, এদেরকে অনেক সময় বিখ্যাত প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে থাকে। আর এখানে অনেক সময় আমরা লক্ষ্য করি ব্র্যান্ড জার্নালিজম বলে একটা কৌশল, বিশেষ করে পৃথকীকরণ কৌশলের ক্ষেত্রে ব্র্যান্ড জার্নালিজম, এগুলি অনেক সময় আমরা ব্যবহার করে থাকি, বা বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে থাকি। আমরা বলা যায় যে আসলে ব্র্যান্ডের অনেক ধরনের বহুমাত্রিক ব্যবহার। আমরা যখন নাটক পরিবেশন হয় আমরা লক্ষ্য করি নাটকের বেশিরভাগ স্পন্সর থাকে বা পৃষ্ঠপোষক থাকে আসলে এই সমস্ত উৎপাদনকারী পণ্য বা সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, ঠিক না? এগুলি আমাদেরকে মনে রাখতে হবে। এই ছিল আজকের আলোচনার বিষয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা কয়েকবার যদি মনোযোগ দিয়ে পড়ো নিশ্চয়ই বুঝতে পারবে, সহজ হবে তোমাদের জন্য।